নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। আজকে অবশ্যই কলকাতা হাইকোর্টের দিকে নজর থাকবে, কারণ ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই একদিকে রাজ্য সরকার, অন্যদিকে সিবিআই জোড়া মামলা শুনানি রয়েছে। সঞ্জয় রায়ের যায় আমৃত্যু কারাবাসের নির্দেশ ইতিমধ্যেই গত সপ্তাহেই শুনিয়েছেন শিয়ালদা কোর্টের বিচারক। সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজি হয়েছে দুপক্ষই, যদিও পরিবার কিন্তু জানাচ্ছে কেউই তাদের সঙ্গে যোগাযোগ করেনি বা জানায়নি। এর পাশাপাশি অবশ্যই আজকে সুপ্রিম কোর্টে নজর রাখতে হবে, কারণ 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ আজ কি নির্ধারণ হবে? পুরো প্যানেলটা বাতিল হবে নাকি যোগ্য অযোগ্যদের মধ্যে তফাৎটা আজকে সামনে আসবে? আলোচনা করব যারা রয়েছেন। প্রথমে পরিচয় করে দেব। অর্ণব সাহা রয়েছেন শতরূপা, সৈকতগিরি এবং আইনজীবী শীর্ষেন্দু সোনা রায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। ইতিমধ্যেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে গত সোমবার, এবং তারপরেই দেখা গেল যে রাজ্য এবং সিবিআই তারা পৃথক পৃথকভাবে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি, অর্থাৎ মৃত্যুদণ্ড বা ফাঁসি, সেই দাবি চেয়ে তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছেন। কিন্তু পরিবারের অভিযোগ কোনো পক্ষই তাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা উপস্থিত থাকছি, আগেই বলে দিয়েছি 24 তারিখে আমরা ওকালতনামা কোর্টে জমাও দিয়ে দিয়েছি। আমরা যে সমস্ত মামলা উঠেছে সমস্ত মামলাতে আমরা পার্টি থাকবো। আমরা আগে শুনবো, আমরা এখনও কপি পাইনি, কি পিটিশন হয়েছে কপি জানি না। আগে তো আমাদের পিটিশনটা দেখতে হবে যে কি পিটিশন হয়েছে। কি বলবো তাহলে? হয়তো দেখা গেলো যে পিটিশন এমনই হয়েছে সঞ্জয়কে ছাড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, তা আমরা সেখানে কিছু বলবো না। জানি না তো পিটিশন, এটা তো আমরা অন্ধকারে আছি। আমাদের অন্ধকারে রেখেই মামলাগুলো করা হয়েছে। তিনি যা রায় দিয়েছেন, আমাদের যে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আশা করছি ভবিষ্যতে এই বিচার ছিনিয়ে আনতে পারবো। শীর্ষেন্দুদা, সব থেকে বেশি জানার অধিকার যাদের রয়েছে সেই বাবা মা, তাদেরকে অন্ধকারে রেখে একদিকে রাজ্য সরকার, তারা সোমবার রায় ঘোষণা হলো, বুধবার তারা পৌঁছে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তারপর শুক্রবার দেখা গেল সিবিআই তারা পৌঁছে গেল, কিন্তু কেউই বাড়ির লোককে জানানোর দরকার মনে করলো না। পুরোটাই কি একেবারে নিজস্ব, যে তারা ফুল প্রুফ একটা তদন্ত করতে পারেনি, কোথাও নিজেদের জাস্টিফাই করতে এই দৌড়াদৌড়ি? এই তাড়াহুড়োটা 9 অগস্ট থেকে দেখা গেছে। যেভাবে ময়নাতদন্ত সেকেন্ডবার করতে দেওয়া হয়নি, ঠিক সেই রকমই এই তদন্ত করতে গিয়ে যেভাবে তদন্তের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, সেটা 172 পাতার রায়ের ছত্রে ছত্রে সেটা বিচারক বলে দিয়েছেন। বিচারক বলেছেন যে ময়নাতদন্তের নমুনা সংগ্রহের পদ্ধতি পর্যন্ত ত্রুটিপূর্ণ করেছিলেন এসআই সুব্রত চট্টোপাধ্যায় এবং সৌরভ কুমার ঝা, তদন্তের গাফিলতি করেছেন। প্রত্যেকটা জায়গায় পাতায় উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং শুধু রাজ্য পুলিশ না, রাজ্য পুলিশ যেভাবে করেছেন ঠিক সেভাবে সিবিআই করেছেন, সিবিআইয়ের কথা উল্লেখ করেছেন। আপনি 88 নম্বর পাতার 642 নম্বর প্যারাতে লেখা আছে যে অভিযুক্তের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত নেওয়া হয়নি, যেটা নেওয়া উচিত ছিল। আর একটা কথা যে 645 নম্বর প্যারায় সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তির বয়ান পর্যন্ত নেওয়া হয়নি ডক্টর রাজশ্রী রায়ের কাছে। এবং কোনো রকম সেই দিনের আয়া এবং নার্স, অন ডিউটি নার্স, তাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি, সেটা 172 পাতার রায়েতে লেখা আছে একদম। এবং সেখানে দিনের পর দিন এইভাবে তথ্য প্রমাণ লোপাট যেমন করলো, তেমনি সিবিআইও এই দিক থেকে একভাবে জড়িত একেবারে। এবং সেখানে সিবিআই এবং রাজ্য উভয় পক্ষের বিরুদ্ধে যখন পরিবার সহ জুনিয়র চিকিৎসকরা তারা এই অভিযোগ তুলছেন, তখন অকারণ এই তাড়াহুড়ো কেন? নাকি এর পেছনে সত্যি নির্দিষ্ট কোনো কারণ রয়েছে? চিকিৎসকরা কি মনে করছেন দেখুন একবার। হাইকোর্ট শুনে যদি একটা কোনো সিদ্ধান্তে আসেন তাহলে খুব ভালো হয়, কারণ যে মানে ফলস বা যে লুফলসগুলো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের রিপোর্টে, সেইগুলো নিয়ে যে কথা হচ্ছে না, সেইটা যদি হাইকোর্ট এনশিওর করেন, এবং সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথাটা, সেই যে বিষয়টাকে যদি এনশিওর করা যায়, তাহলে আমার মনে হয় জিনিসটা ঠিক আছে। সিবিআই যে ব্যর্থ সেটা তো কারুর জানতে বাকি নেই। ওনারা এত তাড়াহুড়ো করে কেন করছেন, বাড়ির লোককে কেন ইনভলভ করছেন না, সেটাও খুব আশ্চর্যের বিষয়। আমরা মনে করি যে আজকে সিবিআই বা রাজ্য সরকার যদি চাইতো যে সঞ্জয়ের প্রকৃত শাস্তি হোক বা এই অভয় ন্যায় বিচার পাক, কারণ এখানে তো সঞ্জয় একা নয়, এখানে একাধিক ব্যক্তি এখানে যুক্ত রয়েছে, তাহলে বাকিরা কোথায় গেল? আজকে শুধু সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দায় সারলে, আজকে মানুষের মুখ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে সেটা তো হবে না। অর্ণবাবু, প্রশ্ন যেগুলো উঠছে সেগুলো তো আজ থেকে নয়, একেবারে 9ই অগস্ট যেদিন এই ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে তারপরের ঘটনাক্রম আমরা সবাই দেখেছি, আমাদের প্রত্যেকের
প্রত্যেকের মনে আছে এবং সেই তখন থেকেই যে প্রশ্নগুলো উঠেছিল যে এই ভয়াবহ নারকীয় ঘটনা কি সঞ্জয় রায় একা ঘটাতে পারে, সেই প্রশ্নের উত্তর যেমন সিবিআই দিতে পারেনি, তার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় রাজ্য পুলিশের কি ভূমিকা ছিল, আরজি কর মেডিকেল কলেজের কি ভূমিকা ছিল, সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল, রাজ্য পুলিশ বা সিবিআই কেউই তো সেটাও সামনে আনেনি। দেখুন, আপনি যে কটা পয়েন্ট বললেন প্রত্যেকটা পয়েন্ট তো আগেও বারবার করে প্রশ্ন উঠেছে, আলোচনায় এসেছে, এবং ওই যে 648টা পয়েন্টের কথা শীর্ষেন্দুদা বললেন, ওর মধ্যেই কিন্তু মানে এই সমস্ত তথ্যগুলো, মানে সমস্ত প্রমাণগুলো বা কি কি তদন্ত করা হয়েছে প্রত্যেকটা ক্যাটেগরিক্যালি পরপর করে দেখানো হয়েছে। আর এই যে শুধু সঞ্জয় রায় করেছে কিনা, আর কেউ যুক্ত ছিল কিনা, এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং সমস্ত পক্ষ আলোচনা করেছেন। এবং যখন শিয়ালদা কোর্টের রায়টা বেরিয়েছে 172 পাতার রায়, তাতে কিন্তু এই সমস্ত বিভিন্ন রকমের তথ্য প্রমাণের সাপেক্ষে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকার কি বলতে চাইছে? সঞ্জয় রায়ের আজকে যদি ফাঁসির সাজা হয় তাতে রাজ্য সরকারের কি সুবিধে? রাজ্য সরকার একটা লোকের মৃত্যুদণ্ড চাইছে, অথচ ব্যাকগ্রাউন্ডটা তারা এসকালেট করছে না। রাজ্য সরকারের সুবিধা অসুবিধার ব্যাপারই নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি একদম বলছি গত 1-1.5 বছরের মধ্যে আপনি একটু মনে করে দেখুন, মাটিগাড়া শিলিগুড়ি থেকে আরম্ভ করে গুরাপ পর্যন্ত যেহেতু কেসটাকে প্রসিকিউশন এমন ভাবে সাজানো হয়েছে যাতে দৃষ্টান্তমূলকভাবে সর্বোচ্চ সাজা দেওয়া যায়, যাতে এরকম একটা সামাজিক হিনিয়াস ক্রাইম তাকে বন্ধ করা যায়। রাজ্যের তো একটা দায়, রাজ্যের তো একটা দায়িত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রীর তো একটা দায়িত্ব, তিনি প্রথম দিন থেকে চাইছেন যে সর্বোচ্চ সাজা হোক, তার কারণ যাতে এই ধরনের লোকেরা যারা এই ধরনের বিকৃত মনস্ক এবং এই ধরনের কাজ করে, এবং আমার মনে আছে কুসুমিতা আপনি এর আগে একদিন আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে তারা কি কেউ প্রভাবশালী ছিল, আমি বলবো যে তারা আরো ভয়ঙ্কর, কারণ নাবালিকা ছিলেন প্রত্যেকে। ওই যে মাটিগাড়া শিলিগুড়ি থেকে আরম্ভ করে গুরাপ পর্যন্ত প্রত্যেকে নাবালিকা, ক্রাইম আরো বেশি, আরো ভয়ঙ্কর। এবং সেখানে ধর্ষণ খুনের মামলায় সেখানে যে সর্বোচ্চ সাজা রাজ্য পুলিশ সাজিয়েছে, প্রসিকিউশন এমন ভাবে করেছে, সাজিয়েছে কথাটা বোধহয় কোর্ট সাজিয়েছে মানে আমি বলি প্রসিকিউশনকে করেছে এমন ভাবে, তাহলে রাজ্য পুলিশ প্রথম 4 দিনে কি দেখাতে পারলো অর্ণববাবু, সেটাও তো উত্তর দিতে হবে। এখানে সিবিআই ব্যর্থ হলো কেন? সিবিআই হাতে তো চলে গেল পুরোটা। অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বা টালা থানার তৎকালীন ওসির বিরুদ্ধে, লোপাটের অভিযোগ খারিজ করেছেন চার্জশিট দিতে পারেনি, চার্জশিট দিতে পারেনি সিবিআই বলেছেন যে এই জায়গাগুলো যেখানে যেখানে বলা হয়েছে সেগুলো ঠিক নয়। বেশ, আমি একবার দেখিয়ে দিই পরিবার আলোচনা হয়ে গিয়েছে, যে দায় এবং দায়িত্বের কথা, যে দায় এবং দায়িত্বের কথা অর্ণববাবু বলছেন, ইতিমধ্যেই কিন্তু পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নির্যাতিতার মা বাবা। দেখুন, ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি উচিত। মুখ্যমন্ত্রিত্ব করার কোন রকম অধিকার তিনি হারিয়েছেন, কেন তিনি পদত্যাগ করবেন না? সোমবার হাইকোর্টে আরজি কর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের জোড়া শুনানি। তার আগে দুদিনে তৃতীয়বার নিহত চিকিৎসকের পরিবার মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি এই রায়ের কপিটা পড়েন তাহলে কি করে তিনি ওই সিটে বসে থাকেন? কেন তিনি পদত্যাগ করবেন না? শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর জন্যই বিচার মিলছে না বলে বিস্ফোরক অভিযোগ করেছেন নিহত চিকিৎসকের বাবা। আজকে যে বিচার পাচ্ছি না তার জন্য উনি দায়ী, 100 বার বলবো উনি দায়ী। এবং কোর্ট বারবার আঙ্গুল দিয়ে দেখিয়েছে পুলিশের গাফিলতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। পাল্টা আক্রমণে ঝাঁঝ বাড়িয়েছে তৃণমূল। নিহত চিকিৎসকের মা বাবার ক্ষোভকে রাজনৈতিক অনুপ্রেরণা তকমা দিয়েছে শাসক দল। কিছু অন্ধ তৃণমূল বিরোধী, কোথাও বাম অতিবাম, কোথাও অন্ধ তৃণমূল বিরোধী কিছু অশুভ শক্তি চক্রান্তকারী অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু বিবৃতির দিকে প্ররোচিত করছেন। এদের পাল্লায় পড়াটা ওনাদের একদম ঠিক হচ্ছে না। কিছু অতৃপ্ত আত্মা আপনাদের আবেগকে বিপথে পরিচালিত করছে এবং আপনারা সেই ফাঁদে পা দিচ্ছেন। ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। একদিকে একমাত্র মেয়েকে হারিয়ে জীবন্ত লাশে পরিণত হওয়া মা বাবা, অন্যদিকে তৃণমূল, রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে। সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। শতরূপাদি, গোটা ঘটনাটা যেখানে অত্যন্ত মর্মান্তিক ঘটনা, একটা সেন্সিটিভ ঘটনা, সেখানে আদালতও যথেষ্ট সেন্সিটিভ ওয়েতে গোটা ঘটনাটা হ্যান্ডেল করছে। সেরকম অবস্থায় একেবারে নির্যাতিতার মা বাবা, তাদেরকে একটা নির্দিষ্ট রঙে রাঙিয়ে দেওয়া, এই সময়টা কি সত্যি সত্যি রাজনীতি করার সময়? বিজেপিও কি এর বাইরে রয়েছে? একেবারে যখন ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা যখন পথে নেমেছিল, আমরা শুভেন্দু অধিকারীকে স্পষ্ট বলতে শুনেছি যে ডাইমেনশন বদলে গিয়েছে আন্দোলনের। মানে কোনো রাজনৈতিক দল, শাসক হোক বা বিরোধী, এটা কি রাজনীতি করার সময়?
দেখো, দুটোর মধ্যে তফাৎ আছে। এক, আমি বলি যে কুণাল ঘোষ এবং ববি হাকিম যে ধরনের মন্তব্য করেছে বা নির্যাতিতার বাবা মার বিষয়ে, কুণাল ঘোষ তো এও বলেছে যে কান্নার সিন নাকি তারা দেখেনি। তাহলে অবভিয়াসলি আমার বলতে হবে যে তোমাদের চ্যানেল দেখে না। এবং শুধু তোমাদের চ্যানেলে যখনই যেখানে নির্যাতিতার বাবা মা একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারে না, তাদের গলা ধরে যায়, তারা কেঁদে ফেলে, তো সেইখানে এই ধরনের ইনসেনসিটিভ কমেন্টস করার কোনো যুক্তি নেই। কিন্তু তুমি যেটা প্যারালেলি লিডার অফ অপোজিশনের কথা তুললে, লিডার অফ অপোজিশন খুব পরিষ্কার বলেছিলেন যে স্টুডেন্ট আন্দোলন যেটা হচ্ছে সেটা একত্রে করা উচিত ছিল। ওদের এই একে গো ব্যাক, অথচ বাকি মানে আমাদের নেতাদের গো ব্যাক, অথচ লেফটের নেতাদের একেবারে সেটা তো একেবারে অরাজনৈতিক ছিল। সেই জন্য অরাজনৈতিক ছিল, তো সবাইকেই গো ব্যাক করা উচিত ছিল। আমাদের একেবারে মানে কেউ যায়ও নি, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালি গো ব্যাক বলে। কিন্তু প্রতিটা সিপিএম এর নেতা কে তারা সসম্মানে ওখানে বসিয়ে, তো সেই জন্য লিডার অফ অপোজিশন বলছে। লিডার অফ অপোজিশন কিন্তু বাবা মাকে কোনোদিন কিছু বলেননি, বরঞ্চ তোমার মনে থাকবে নির্যাতিতার বাবা মা বিধানসভায় হঠাৎ চলে গেছিলেন, শুভেন্দু দাস শুনছিল এবং ক্যামেরা তোমাদের ক্যামেরা একদম শুভেন্দু দার উপরে ছিল, উনি কোনো কথা বলতে পারছিলেন না। আমরা প্রত্যেকে, মাননীয় রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে লিডার অফ অপোজিশন হয়ে আমরা প্রত্যেকে যারা যারা কথা বলেছি বিভিন্ন সময়, আমরা উই আর চোকড উইথ ইমোশন। এই ধরনের একটা অন্যায়ভাবে একটা অন ডিউটি ডাক্তারকে ইনা গভর্নমেন্ট হসপিটাল একেবারে, কিন্তু তারপরও সিবিআই এর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই একেবারে। আমি আলোচনায় আসবো, তবে ইতিমধ্যেই যারাই সরব হয়েছেন তাদের বিরুদ্ধেই কি তাহলে খাড়া নেমে এসছে? আশফাকুল্লাহ নাইয়াকে আমরা দেখেছি, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে কিঞ্জল নন্দর বিরুদ্ধে দেখেছি, এবং এবার চারজন চিকিৎসক তারা নাকি কাউন্সিলের কাজে সমস্যা তৈরি করছেন, আর ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি হচ্ছে, আর এই দাবিতে থানায় 4 জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে একেবারে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার। খুব উল্লেখযোগ্যভাবে এই 4 জনই কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন একবার নয় বারবার, যার মধ্যে ডক্টর সুবর্ণ গোস্বামী, তাকে কিন্তু লালবাজারে ডেকেও পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, কিঞ্জল নন্দ তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে। কিঞ্জল নন্দ তিনি কত টাকা স্টাইপেন্ড পান পিজিটি হিসেবে, এবং তিনি অভিনয়ের জন্য আলাদা করে অনুমতি নিয়েছেন কিনা, 80% তার অ্যাটেন্ডেন্স রয়েছে কিনা, বিজ্ঞাপন সিনেমায় অভিনয় করার জন্য এনওসি আছে কিনা, এনওসি নিয়ে যদি থেকে থাকেন কোথা থেকে নিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু এইসব জানতে চেয়ে নবান্নের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরজিকর কলেজকেও কিন্তু চিঠি পাঠানো হয়েছে। আমি এই জায়গায় সৈকতের কাছে যাব। সৈকত, তদন্ত আসল যে ঘটনাটা ঘটে গিয়েছিল, খুন ধর্ষণ কে বা কারা করেছিল, একেবারে ডিউটিরত অবস্থায় একজন তরুণী চিকিৎসক, তার মৃত্যু এরকম নৃশংসভাবে কি করে হলো, সেমিনার রুম ভাঙা কি করে হলো, প্রশ্ন যখন একাধিক থেকে গিয়েছে, সেই প্রশ্নের উত্তর খোঁজার কোনো চেষ্টা মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে হয়েছে কিনা আমরা এতদিনও দেখতে পাইনি। সেখানে একেবারে দাগিয়ে দিয়ে চিকিৎসকদের তাদের বিরুদ্ধে একেবারে অভিযোগ। থ্রেড কালচার সমানে চলছে। দ্রোহের অনুপ্রেরণায় যদি প্রতিবাদ চলতে থাকে, তাহলে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আরজিকরের প্রথম দিন থেকে, লাশ পোড়ানো থেকে, পোস্টমর্টম অন্ধকার হওয়ার পর করা থেকে, ভাঙচুর থেকে, আরজিকর তদন্তকে আন্ডারস্ট্যান্ডিং সেটিং পলিটিক্সে ধ্বংস করে দেওয়ার যে চেষ্টা, ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, তা সমানে অব্যাহত। আপনি যখন আমাকে এই প্রশ্ন করছেন, গতকাল লাটাগুড়িতে উত্তরবঙ্গ লবির তৃণমূল কংগ্রেসের একের পর এক তাবর নেতাদের যাদের সিবিআই এর জেরা করা উচিত ছিল, গতকাল তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পিকনিক করেছেন। কেন না, আরজিকরের তদন্ত ধামাচাপা পড়েছে, এবং প্রত্যেকের কাছে আমার কাছে সেই মেসেজও আছে, এক একজন ডাক্তারবাবুর কাছে মেসেজ গেছে যে কালকে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা সব লাটাগুড়িতে আসবেন। আপনারা যারা শাসক দল প্রভাবিত চিকিৎসক সংগঠনের সদস্য, আপনারা অবশ্যই কালকে উপস্থিত হবেন যথাসময়ে। পিকনিকের মোড়ে তৃণমূল, আর তার জন্যই একদিকে যেমন দ্রোহের আন্দোলন চলছে, আমাদের মতন বিকল্প যারা রাজনৈতিক শক্তি, যাদের অনুপ্রেরণায় আমরা চাই যে প্রতিবাদ আন্দোলন জারি থাক, অভয়ার মা বাবা বিচার পাক, সেই দিকে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমরা, কুণাল বাবুরা তারা জানেন যে এই রাজ্যে অপোজিশন কারা। অভয়ের বাবা মাকে বিরোধী বানিয়েছেন, আমাদের বিরোধী বানিয়েছেন, ওরাও জানেন যে বিজেপি বিরোধী নয়। তৃণমূল কংগ্রেস কি একেবারে অল আউট ঝাঁপাচ্ছে? কারণ একেবারে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে সর্বোচ্চ শাস্তির দাবিতে, তার পাশাপাশি তৃণমূল সংগঠিত এবার চিকিৎসক নার্সদের একটা নতুন সংগঠনও তৈরি করা হচ্ছে। একটা সংগঠন অলরেডি ছিল, তারপরও না সে তো হতেই পারে, একটা সংগঠন তৈরি হতে পারে না, মানে শাসক দলের ঘনিষ্ঠই হোক বা শাসক দলের ঘনিষ্ঠ না হোক, যে কোনো একটা সংগঠন তৈরি হতেই পারে, একটা
একটা নতুন সংগঠন, কিন্তু আমি তার আগে আপনি যে চারটে ছবি দেখালেন, আমাদের সুবর্ণ গোস্বামী, সৈকত বললো যে প্রতিবাদ, দ্রোহ, এত কিছু কথা বললো। এই সুবর্ণ গোস্বামী তো সেই ভদ্রলোক যিনি 150 গ্রাম সিমেন্টের এই নোংরা মানে মিথ্যা তথ্য চালু করেছিলেন, সেটাকে চালিয়েছিলেন। ইনি হচ্ছেন সেই লোক যিনি 2001 সালে সৌমিত্র বিশ্বাস যে খুন হয়েছিল, সেই খুনে যে 4 জন অ্যাকিউজ, তার মধ্যে তিনি একজন। ইনি হচ্ছেন একজন মার্কাওয়ালা সিপিএম, মার্কাওয়ালা সিপিএম, এবং সরকারকে মেলাইন করা, সরকারকে মেলাইন করা, সরকারকে মেলাইন করা কথা বলা, এটা কখনো একজন চিকিৎসকের কাজ হতে পারে না, এভাবে মিথ্যা কথা বলা। আবার এটাও তো মানবেন, আবার এটাও তো মানবেন, এই ডক্টর সুবর্ণ গোস্বামী তিনিই কিন্তু জানিয়েছিলেন যে ডিসি নর্থ তিনি একেবারে যখন নির্যাতিতার দেহ বাড়িতে শোয়ানো ছিল সেই সময় টাকা অফার করেছিলেন বাড়িতে, এবং সেটাকে জাস্টিফাই করতে ডক্টর শশী পাঁজা তো বলেছে যে এটার ক্ষতিপূরণ দিতে টাকা অফার করে ডক্টর শশী পাঁজা তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে লালবাজারকে তিনি জাস্টিফাই করলেন। বাবা মা বলছে লাভ নেই কুসুমিতা, এই গল্পগুলো এরা ছড়িয়েছেন, এই গল্প এরা ছড়াচ্ছেন, এরা বলছেন, বাবা মা বলছেন, বাবা মা বিভিন্ন সময় বিভিন্ন বয়ান বলছেন, বাবা মা বিভিন্ন সময় বিভিন্ন বয়ান বলছেন, বাধ্য করা হচ্ছিল। বিরতি নেব, বিরতির পর অবশ্যই আছে আরো একটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে আজকে শুনানি রয়েছে। আলোচনায় ফিরবো, সঙ্গে থাকবেন।